গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা 6 ফেব্রুয়ারি 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে আর কি আমাদের দেখে রাখা উচিত সেগুলো আমরা দেখে নেব। তো কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলোর জন্য তোমরা আমাদের অ্যাপটা ডাউনলোড করে রাখো। ওখানকার ইবুক সেকশনে তোমাদের মান্থলি ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে। আর আজকে তোমাদের এটার পরে ডাব্লিউবিসিএস পিওয়াইকিউ টপিক ওয়াইজ ক্লাস 10:30 থেকে হবে। ডাব্লিউবিপি জিকে বুস্টার হবে কেস স্টাডিতে সন্ধ্যাবেলা 6টায়, আর 7টায় রেলওয়ে জিকে জিএস যেরকম হয়। টেলিগ্রামে লিঙ্ক থাকবে, তোমরা ওখান থেকেও জয়েন করতে পারো। আর আগস্ট থেকে ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ইবুক সেকশনে আপডেট করে দেওয়া হয়েছে। তোমরা যদি একসাথে এই দুটো পিডিএফ এবং তার সাথে সাথে 2024-2023 কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট আর স্ট্র্যাটেজিকের মক টেস্ট পেতে চাও, সেক্ষেত্রে কোর্সের মধ্যে গিয়ে একটা কোর্স তোমরা 350 দিয়ে ওয়ান টাইম পেমেন্ট করে 1 বছরের ভ্যালিডিটিতে জয়েন করে নিতে পারো, যাতে তোমরা পুরো অ্যাক্সেসটা পেতে পারো। এই রিলেটেড আরও কোনো কোয়ারিজের জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। তো দেখো, আজকে প্রথমে যে প্রশ্নটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভারতের কোন রাজ্যে সম্প্রতি দেশের প্রথম সাদা বাঘ প্রজনন কেন্দ্র অনুমোদিত হয়েছে। সাদা বাঘ প্রজনন কেন্দ্র অনুমোদিত হয়েছে মধ্যপ্রদেশের একটা জায়গায়। আমাদের ভারতের কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ CZA, সেন্ট্রাল জু অথরিটি, একটা অনুমোদন দিয়েছে মধ্যপ্রদেশের রেওয়া জেলার গোবিন্দগড়ে এরকম একটা সাদা বাঘ প্রজনন কেন্দ্র তৈরি করার। সাদা বাঘ সংরক্ষণ আর সাদা বাঘের বংশবৃদ্ধি করা হচ্ছে এই প্রজনন কেন্দ্রটার লক্ষ্য থাকবে। সেই লক্ষ্যেই এই ধরনের প্রজনন কেন্দ্র করার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ, সেন্ট্রাল জু অথরিটি, মধ্যপ্রদেশের রেওয়া জেলার গোবিন্দগড়ে। দেখো, মধ্যপ্রদেশ সম্পর্কে আমরা যদি দেখি, মধ্যপ্রদেশ 1956 সালে গঠিত হয়েছিল। 1 নভেম্বর এস্টাবলিশড হয়েছিল। মধ্যপ্রদেশের ফাউন্ডেশন ডে কিন্তু 1 নভেম্বর পালন করা হয়। রাজধানী মধ্যপ্রদেশের ভোপাল। মধ্যপ্রদেশের সাথে কোনো আন্তর্জাতিক সীমানা নেই, কেননা মধ্যপ্রদেশ প্রায় আমাদের ভারতের মাঝামাঝি রয়েছে, এবং 5টা রাজ্যের সাথে সীমানা রয়েছে মধ্যপ্রদেশের। সেটা হচ্ছে এখানে উত্তরপ্রদেশ হয়ে গেল, এখানে মহারাষ্ট্র হয়ে গেল, এখানে রাজস্থান হয়ে গেল, আর এখানে তোমার গুজরাট, আর তার সাথে সাথে ছত্তিশগড়। এগুলো তোমার 5টা রাজ্য রয়েছে এই মধ্যপ্রদেশের চারিদিকে। টোটাল 53টা জেলা রয়েছে এখনো পর্যন্ত বর্তমানে কারেন্ট স্ট্যাটাস অনুযায়ী। আর 53তম জেলা হচ্ছে মহুগঞ্জ, যেটা রিসেন্টলি দেখেছি আমরা অ্যাড হয়েছে। সরকারি ভাষা হিন্দি মধ্যপ্রদেশের। আর বিধানসভার আসন হচ্ছে 230টা মধ্যপ্রদেশের। রাজ্যসভার 11টা আসন রয়েছে, লোকসভার রয়েছে 29টা আসন। এখানে কিন্তু বিধান পরিষদ নেই মধ্যপ্রদেশে। হাইকোর্ট, মধ্যপ্রদেশ হাইকোর্ট, যেটা জব্বলপুরে আছে। প্রথম রাজ্যপাল হচ্ছে পি পট্টবী সীতারামাইয়া মধ্যপ্রদেশের। বর্তমান রাজ্যপাল মঙ্গলভাই চাগানভাই প্যাটেল। প্রথম মুখ্যমন্ত্রী রবিশঙ্কর শুক্লা, আর বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব। 19th চিফ মিনিস্টার অফ মধ্যপ্রদেশ, বিজেপি পার্টি থেকে। ন্যাশনাল পার্ক কী কী আছে মধ্যপ্রদেশে? বান্ধবগড় ন্যাশনাল পার্ক, কানহা ন্যাশনাল পার্ক, সঞ্জয় ন্যাশনাল পার্ক, মান্ডালা ন্যাশনাল পার্ক, বনবিহার ন্যাশনাল পার্ক, পান্না ন্যাশনাল পার্ক, পেঞ্চ আর সাতপুরা ন্যাশনাল পার্ক, আর হচ্ছে মাধব ন্যাশনাল পার্ক রয়েছে। দেখো, স্টেট অ্যানিম্যাল মধ্যপ্রদেশের বরা সিংহ, স্টেট বার্ড ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাই ক্যাচার, স্টেট ট্রি ব্যানিয়ান। মধ্যপ্রদেশ ভারতের সর্বোচ্চ তামা উৎপাদনকারী রাজ্য। এটা RRB NTPC 2021-এ তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল। মল্লখাম্ব, এটা মধ্যপ্রদেশ রাজ্যের একটা খেলা। এটা এক ধরনের জিমন্যাস্টিক অ্যাথলেট গেম। দেখো, এটা RRB NTPC 2021-এ, CHSL 2021-এ তোমার কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল। বিখ্যাত মধ্যপ্রদেশের মন্দির যদি আমরা দেখি, মহাকালেশ্বর মন্দির, এটা মধ্যপ্রদেশে আছে। জ্যোতির্লিঙ্গ মন্দির মধ্যপ্রদেশে আছে। চতুর্ভুজ মন্দিরটা আছে মধ্যপ্রদেশে। ওমকারেশ্বর মন্দির আছে মধ্যপ্রদেশে। কান্ডারিয়া মহাদেব মন্দির রয়েছে। এই কান্ডারিয়া মহাদেব মন্দিরের কথা তোমাদের দেখো কতগুলো পরীক্ষা এসেছে। CHSL-এ, SSC CPO-তে, NTPC 2021-এ এটা কিন্তু এসেছিল। এছাড়া শ্বাসবহু মন্দির রয়েছে, কালভৈরব মন্দির রয়েছে, এগুলো সব মধ্যপ্রদেশের মন্দির। তোমাদের যে পেড ব্যাচগুলো আছে আমাদের রেলের বা SSC-র, সেখানে তোমাদের যে স্ট্যাটিক জিকেগুলো প্রোভাইড করা হচ্ছে, সেখানে কিন্তু তোমাদের স্টেট ওয়াইজ স্ট্যাটিক জিকে যেখানে আছে সেখানে তোমরা এগুলো এইভাবে পাবে। ওখানে কিন্তু এইভাবে তোমাদের প্রত্যেকটা স্টেটের যা যা ইনফরমেশন তোমাদের ওখানে শেয়ার করা হয়েছে। যেমন রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, সেটার মধ্যে হচ্ছে বুলেট। এটা তোমরা রেলের জন্য জয়েন করতে পারো। NTPC গ্রুপ ডি A to Z সমস্ত জিনিসটা তোমরা এর মধ্যে পাবে। রেলের জিকে 100% তোমাদের এখান থেকে কভার হবে। তো এখানে তোমাদের লিমিটেড পিরিয়ড অফার চলছে। তোমরা ওয়ান টাইম এটা পেমেন্ট করে 1 বছরের জন্য এই ব্যাচে জয়েন করতে পারো। 1 বছরে তোমাদের রেলওয়ে NTPC আর গ্রুপ ডি ক্র্যাক করতে সাহায্য করবে এই বুলেট ব্যাচ। এছাড়া প্রাপ্তি ব্যাচটা তোমরা যারা GD MTS CHSL দিচ্ছ তাদের জন্য গোল্ডেন ব্যাচ। এখানেও তোমাদের SSCর জন্য যাবতীয় জিকে শুধু নয়, দুটো ব্যাচেই তোমাদের জিকের সাথে সাথে ম্যাথ, রিজনিং
এগুলোরও কনসেপ্ট ক্লিয়ার করবে এই ব্যাচগুলো 100%। এই রিলেটেড আরও কোনো কোয়ারিসের জন্য তোমরা এই নাম্বারে ডাইরেক্ট ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করতে পারো। আর যদি প্রয়োজন থাকে তোমরা এগুলোতে অবশ্যই জয়েন করো, তোমাদের কম্বাইন্ড অপশনও রয়েছে, এখানে তোমরা ডেমো ক্লাস ডেমো পিডিও পাবে অ্যাপে গিয়ে। আর পরিবর্তন ব্যাচটা WBPKPর A to Z 100%, সমস্ত জিনিসটা 100% এখানে তোমাদের কভার করা আছে। প্রত্যেকটা ব্যাচে তোমাদের এখানে সব থেকে যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ MCQs প্লাস তার সাথে সাথে PYQs এবং তার সাথে সাথে তোমাদের ফুল লেন্থ টেস্ট। যেমন WBPKPতে তোমার অলরেডি ফুল লেন্থ টেস্ট দেওয়া হয়ে গেছে, এগুলো সবকটা ব্যাচে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টেস্ট আছে প্র্যাকটিসের জন্য, আর প্র্যাকটিসটা আমরা জানি খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নিও পেড ব্যাচগুলোতে জয়েন করার জন্য। আমরা চলে আসবো সেকেন্ড কোয়েশ্চেনে, জ্ঞান ভারতম মিশন এর প্রাথমিক লক্ষ্য কী? দেখো, জ্ঞান ভারতম মিশনের প্রাথমিক লক্ষ্য হচ্ছে 1 কোটি পাণ্ডুলিপির সংরক্ষণ এবং ডকুমেন্টেশন। 2025-26 সালের কেন্দ্রীয় বাজেটে জ্ঞান ভারতম মিশন চালু করা হয়েছে, যার লক্ষ্য ভারতের বিশাল পাণ্ডুলিপি ঐতিহ্যের জরিপ, নথিভুক্তকরণ এবং সংরক্ষণ করা। এর উদ্দেশ্য কি? এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, জাদুঘর, গ্রন্থাগার এবং ব্যক্তিগত সংগ্রহে সংরক্ষিত 1 কোটিরও বেশি পাণ্ডুলিপি সংরক্ষণ করা। এই বাজেটে বরাদ্দ এই নতুন উদ্যোগে সামঞ্জস্যপূর্ণ করার জন্য জাতীয় পাণ্ডুলিপি মিশনের জন্য টোটাল 3.5 করোড় রুপিস এর জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে। মানে অ্যাকচুয়ালি এর থেকে বাড়িয়ে 60 কোটি টাকা করা হয়েছে। কেমন? আচ্ছা, জাতীয় পাণ্ডুলিপি মিশন যেটা NMM, এটা 2003 সালে ইন্দিরা গান্ধী জাতীয় শিল্পকলা কেন্দ্রের অধীনে সংস্কৃতি মন্ত্রণালয় যেটা আমার কালচারাল মিনিস্ট্রি, এই NMM চালু করেছিল তখন ইন্দিরা গান্ধী জাতীয় শিল্পকলা কেন্দ্রের অধীনে। এর লক্ষ্য ভারতের বিশাল পাণ্ডুলিপির ঐতিহ্য সংরক্ষণ করা এবং সেগুলোকে সহজলভ্য করা। IGNCA 1987-এ শিল্পকলায় গবেষণা, একাডেমিক সাধনা এবং প্রচারের জন্য একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। পাণ্ডুলিপি হচ্ছে কাগজ, বাকল, কাপড়, ধাতু বা তালপাতার মতো উপকরণের উপর তৈরি হাতে লেখা রচনা, যেটা মিনিমাম তার এজ হতে হবে 75 বছর আর কি। 75 বছর বয়সী পুরনো এই ধরনের কাগজ, বাকল, কাপড় বা ধাতু বা তালপাতার উপর লেখা জিনিসপত্র, সেগুলোকে আমরা পাণ্ডুলিপি বলি আর কি। তো ভারতে আনুমানিক 50 লক্ষ পাণ্ডুলিপি রয়েছে, যেটা বিশ্বের বৃহত্তম সংগ্রহ। ভারতের সেনাবাহিনী কোন দেশের সশস্ত্র বাহিনীর সাথে ইকুইভ্যালেন্ট সামরিক মহড়া পরিচালনা করে? ইকুইভ্যালেন্ট সামরিক মহড়া এটা একটা মিলিটারি এক্সারসাইজ যেটা করে ভারত মালদ্বীপের সাথে। এই জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ ইকুইভ্যালেন্ট, এটার এবছর 13th এডিশন ছিল এবং 2025 পর্যন্ত এটা 2 থেকে 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী আর মালদ্বীপ জাতীয় প্রতিরক্ষা বাহিনীর মধ্যে 13তম ইকুইভ্যালেন্ট মহড়ার উদ্বোধনী অনুষ্ঠান 2 ফেব্রুয়ারি 2025-এ মালদ্বীপের মাফিলা ফুসিতে MNDF এর অফিসিয়াল কম্পোজিট ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে মালদ্বীপ জাতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হালিম ঝিলমি, যিনি বর্তমানে রয়েছেন, এবং ভারত হাই কমিশনার G বালাসুব্রমণিয়াম, এরা দুজন কিন্তু উপস্থিত ছিলেন। ইকুইভ্যালেন্ট 12th এডিশন 11 থেকে 24 জুন 2023 পর্যন্ত হচ্ছে উত্তরাখণ্ডের চৌবাতিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। তারপর ভারতীয় হজযাত্রীদের স্বাস্থ্যসেবা সহায়তা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার কোন অ্যাপ চালু করেছে? ভারতীয় হজযাত্রী যারা রয়েছে তাদেরকে হেলথ সার্ভিস দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার রিসেন্টলি হজ সুবিধা অ্যাপ নামের একটা অ্যাপ চালু করেছে। ঠিক আছে, এখানে মেইনলি স্বাস্থ্যসেবা প্রদান করা হবে তীর্থযাত্রী যারা আছে তাদের জন্য, হজ সুবিধা অ্যাপ। তারপরে প্রথম কৃষ্ণাঙ্গ মিস ওয়ার্ল্ড 2025 বিজয়ী হয়েছেন কে? কৃষ্ণাঙ্গ মিস ওয়ার্ল্ড 2025 এটা প্রথমবার হলো, ফার্স্ট এডিশন ছিল। তো এখানে সেগো গেলে ইনি হয়েছেন মিসেস সাউথ আফ্রিকা, ইতিহাস তৈরি করেছেন। সোয়েটোর বাসিন্দা সেগো গেইলা। লাস ভেগাসের গ্র্যান্ড ফিনালেতে মিসেস ওয়ার্ল্ড 2025-এর মুকুট পরা প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে ইতিহাস তৈরি করেছেন। তারপরে রাজেশ তলোয়ার রচিত কোন বইতে মহাত্মা গান্ধীর হিন্দ স্বরাজের সমালোচনা করা হয়েছে? খুব ইম্পর্টেন্ট, একটা ন্যাশনাল ইম্পর্টেন্স রয়েছে এটার, দ্য মহাত্মাস ম্যানিফেস্টো। এই বইটাতে মহাত্মা গান্ধীর হিন্দ স্বরাজের সমালোচনা করা হয়েছে। লেখক, নাট্যকার, এই রাজেশ তলোয়ার হচ্ছেন একজন লেখক, পাশাপাশি একজন নাট্যকার। দ্য মহাত্মাস ম্যানিফেস্টো শীর্ষক এই বইটা প্রকাশ করেছেন। এই বইটার টাইটেল দ্য মহাত্মাস ম্যানিফেস্টো। এই বইটাতে মহাত্মা গান্ধী হিন্দ স্বরাজের সমালোচনা করা হয়েছে, যেটা আমরা জানি মহাত্মা গান্ধীর একটা বিখ্যাত লেখা, এবং আধুনিকতা, শিল্পায়ন আর পশ্চিমী চিন্তাধারার প্রতি তার দৃষ্টিভঙ্গির বিরোধিতা তুলে ধরা হয়েছে এই বইটায়। তারপরে প্রাক্তন বিশ্ব নাম্বার 1 এবং 2 বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সিমোনা হালেপ
2025 সালের ফেব্রুয়ারিতে পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা করেছেন। ইনি কোন দেশের? সিমোনা হালেপ। ইনি হচ্ছেন রোমানিয়ার বাসিন্দা। দেখো, সিমোনা হালেপ 2018 সালে ফ্রেঞ্চ ওপেন তার প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন। 2019 সালে উইম্বলডন জিতেছিলেন। আর 2022 সালের অক্টোবরে ডোপিংয়ের জন্য হালেপকেও নিষিদ্ধ করা হয়েছিল। রোমানিয়ার ট্রান্সিলভানিয়া ওপেনে প্রথম রাউন্ডে হেরে যাওয়ার পর 4 ফেব্রুয়ারি সিমোনা হালেপ তার অবসর ঘোষণা করেছেন। তারপরে জিএসএম এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? জিএসএম এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন গোপাল ভিট্টাল। ভারতী এয়ারটেলের ভাইস চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ইনি গোপাল ভিট্টাল। তাকে জিএসএম এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা আছে। জিএসএম এ হচ্ছে তোমার গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন। বিশ্বব্যাপী মানে গ্লোবালি 750টিরও বেশি মোবাইল নেটওয়ার্ক অপারেটর আর প্রযুক্তি প্রতিষ্ঠানকে মানে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে এই জিএসএম এ, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন। এটা বিশ্বব্যাপী মোবাইল সংযোগ, 5G সম্প্রসারণ এবং টেলিযোগাযোগ নীতিমালা গঠনে অবদান রাখে। তারপরে সম্প্রতি কোন রাজ্যে মাঘী গণেশ উৎসব শুরু হয়েছে? মাঘী গণেশ উৎসব এটা শুরু হয়েছে কোথায়? মহারাষ্ট্রে। দেখো, মাঘী গণেশ উৎসব একটা জনপ্রিয় হিন্দু ধর্মীয় উৎসব যেটা মূলত ভারতে, বিশেষ করে মহারাষ্ট্রে, গুজরাটে, কর্ণাটকে আর মধ্যপ্রদেশে পালিত হয়। এটা মাঘ মাসের পূর্ণিমার দিনে অনুষ্ঠিত হয়, যেটা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি মাসের পরে আর কি। এই উৎসবে বিশেষ করে গণেশ দেবতাকে পূজা করা হয় এবং গণেশের ভক্তরা এই দিনে তার মূর্তি অথবা ছবি প্রতিষ্ঠা করে, তার পূজা অর্চনা করে এবং তাকে মিষ্টি উৎসর্গ করে। মাঘী গণেশ উৎসব মূলত শীতকালের শেষে আর নতুন বছরের সূচনার উপলক্ষে আনন্দ আর ধর্মীয় উৎসাহের প্রতীক। তারপর 2024 সালে ডোগরি সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছেন? ডোগরি সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন চমন আরোরা। চমন আরোরা ইক হোর আসাতফাওয়া এই বইটার জন্য 2024-এ সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন ডোগরি সাহিত্যে, ডোগরি লিটারেচারে। ইক হোর আসাতফাওয়া বইটা হচ্ছে একটা সংক্ষিপ্ত গল্পের সংকলন। এই পুরস্কারে একটা তামার ফলক এবং 1 লক্ষ টাকা নগদ পুরস্কার রয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2025 সালের 8 মার্চ নিউ দিল্লিতে অনুষ্ঠিত হবে। মার্চে হবে অ্যাকচুয়ালি এটা। আর এখানে আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে কবি গগন গিল 2024-এ হিন্দি ভাষার জন্য সাহিত্য একাডেমি পুরস্কারে পেয়েছিলেন, মানে পাবেন আর কি। আর মে জব তক আই বাহার এই কাব্যগ্রন্থটার জন্য তিনি এটা পাবেন। ঠিক আছে, কবি গগন গিল। আচ্ছা, ভারতের প্রথম এআই বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে? এটা আমরা বাজেটে দেখেছি, বলা হয়েছে এবারে। তো এটা অ্যাকচুয়ালি মহারাষ্ট্রে হচ্ছে। কেমন? বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য কি? গবেষণার উন্নয়নকে উৎসাহিত করা, প্রযুক্তিগত উদ্ভাবন বৃদ্ধি করা, দক্ষতা উন্নয়ন সমর্থন করা এবং এআই নীতি তৈরি করা, যার ফলে মহারাষ্ট্র এআই শিক্ষা আর উদ্ভাবনে একটি বৈশ্বিক কেন্দ্র হয়ে উঠবে। তারপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নিই। ওয়াশিং সোডার রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট। রাইবোজোমগুলো কোন প্রক্রিয়ার কার্যস্থল? এটা হয়ে যাবে প্রোটিন সংশ্লেষ। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন্স থাকবে, কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা চালু করেছে? আর 2024 সালে ভারতের প্রথম সংবিধান জাদুঘর কোথায় স্থাপিত হবে? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 5 ফেব্রুয়ারি 2025 এর কোয়েশ্চেন্স কি ছিল? কোন দল 2024-25 সালের 6ষ্ঠ পুরুষ হকি ইন্ডিয়া লিগ জিতেছে? দেখো, এটা জিতেছে সাচি রার বেঙ্গল টাইগার্স। বেলজিয়ামের প্রধানমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? বার্ট ডি ওয়েবার। ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডের অতিরিক্ত মহাপরিচালক নিযুক্ত হয়েছেন কে? অভিনব গুপ্তা। 2025 সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী মোদী কর্তৃক উদ্বোধন করা উৎকর্ষ ওড়িশা মেক ইন ওড়িশা কনক্লেভ ওড়িশার কোথায় অনুষ্ঠিত হয়েছিল? জনতা ময়দান, ভুবনেশ্বর। সম্প্রতি ভারতের কোন দুটি শহরকে বিশ্বব্যাপী জলাভূমি স্বীকৃত শহরের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? ইন্দোর এবং উদয়পুর। টি-20 ক্রিকেট ইতিহাসে সর্বাধিক রান সংগ্রহকারী ভারতীয় উইকেট কিপার হিসেবে MS ধোনিকে ছাড়িয়ে গেছেন কে? দীনেশ কার্তিক। 2025 সালের 9th এশিয়ান শীতকালীন গেমস কোথায় অনুষ্ঠিত হবে? হারবিন, চীন। 2025 সালের ফেব্রুয়ারিতে 4র্থ ব্যাডমিন্টন এশিয়া মিক্সড টিম চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে?
কিংডাও চীন। ক্রিকেট অস্ট্রেলিয়া হল অফ ফেমে 2025 সালে কাকে মিস্টার ডিপেন্ডেবল নামে পরিচিত অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল? মাইকেল বিভান। একাধিক জনমুখী পরিষেবা প্রদানের জন্য রেল মন্ত্রক কর্তৃক প্রকাশিত অ্যাপ্লিকেশনটার নাম কি? সোয়ারেল। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।